তুমি করে দিও এটা। ওকে ঠিক আছে, পরে আবার এসে বলতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম অনেকদিন পর আবার আরও একটা লাইভ ক্লাসে। তো সবাই কেমন আছেন সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কে আপনারা কোন কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সেটা আমাকে একটু জানিয়ে দিবেন। তো অনেক দিন পর আমরা লাইভ ক্লাস নিয়ে আসলাম, আর ইনশাল্লাহ এখন থেকে তো আমাদের রেগুলার লাইভের প্ল্যান আছে। আর আমরা আপনাদেরকে একটা রুটিনও পোস্ট করে দিয়েছি যে সপ্তাহে 6 দিন আমাদের ক্লাস হবে, তার মানে শুধুমাত্র একদিন ছাড়া, সে একদিন হচ্ছে সোমবার। এই সোমবার ছাড়া বাকি 6 দিন আমাদের লাইভ ক্লাস হবে। 3 দিন হবে গ্রামারের আর 3 দিন হবে স্পোকেনের। সো গ্রামার ক্লাসগুলো লিমন স্যার নেবেন এবং স্পোকেনের ক্লাসগুলো আমি নিব। তো কেমন আছে সবাই এটা অবশ্যই আগে আমাকে জানিয়ে দিবেন। অনেকদিন পর সবার সাথে যেহেতু দেখা হচ্ছে, সো কিছু গ্রিটিংস অবশ্যই করতে হবে, তাই না? আমার সাথে আছেন মোহাম্মদ কায়সার, তারপর ইমতিয়াজ আছেন, শাম্মী আছেন, তারপর সাগর আছেন। খুব কঠিন একটা বাংলা নাম আছে যেটা টাইপিংটা এখানে ভালো আসে নাই, সো বুঝতে পারছি না। পলক মিয়া আছেন, তারপর আমিনুল, তারপর দেবব্রত পাল আছেন, প্রতীক আছেন, ওমর ফারুক, সাকিব, শ্রাবণ, তারপর শামীম, খাদিজা, ফাহমিদা, আরও অনেকেই আছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আমরা ক্লাস তো শুরু করব। আজকে আমাদের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে ক্লাসে অনেক মজার কিছু ফ্রেজেস শিখব যেগুলোকে আমরা আমাদের স্পিকিংয়ে সবসময় ইউজ করতে পারি। আর আপনাদের কাজ হচ্ছে আমাদের লাইফটাকে শেয়ার করে দেওয়া আর আপনার সব ফ্রেন্ডকে এখানে মেনশন দিয়ে ফেলা, কারণ তাহলে কিন্তু আপনারা সব ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার একসাথে মিলে জিনিসগুলো শিখতে পারবেন, একসাথে বসে কিন্তু এগুলোকে প্র্যাকটিসও করতে পারবেন। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন স্পোকেন ইংলিশে কিন্তু প্র্যাকটিসিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো প্র্যাকটিস ছাড়া কিন্তু আমরা স্পিকিংয়ে ভালো করতে পারবো না, এটা একদম জেনুইন একটা কথা। যেহেতু একটা প্র্যাকটিক্যাল পার্ট, প্র্যাকটিস করতে হবে মাস্ট। সো প্র্যাকটিস করা যায় নিজের ফ্রেন্ডদের সাথে, নিজের ফ্যামিলি মেম্বারের সাথে, অথবা যে কারোর সাথে আপনার কোনো একটা স্পিকিং পার্টনার থাকলে, অথবা কেউ যদি না থাকে সেক্ষেত্রে আপনার নিজের সাথে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেটা আমি করতাম, যেটা আমি এখনও করি। একা প্র্যাকটিস করাটা অনেক ইফেক্টিভ এবং এতে কিন্তু অনেক ভালো হয়। সো কেউ যদি না থাকে আপনার প্র্যাকটিস করার মতো, অবশ্যই তাহলে নিজে প্র্যাকটিস করবেন। আচ্ছা, একটু দেখি কোন কোন জায়গা থেকে আছি। মালদা, জামালপুর, সিলেট, বগুড়া, তারপর সিলেট থেকে অনেকজন আছি, চায়না থেকে আছি, আচ্ছা ঠিক আছে, রংপুর থেকে আছি, ঢাকা থেকে আছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম আমেরিকা। সো আমেরিকা থেকে এখন মর্নিং। আচ্ছা, রাজন আছে আমাদের সাথে। হ্যাঁ, রাজন তো আমেরিকা গিয়েছে। সো রাজন, হাউ আর ইউ ডুইং অ্যান্ড হাউ আর ইউর ডেজ গোয়িং? বাহ। সো আমরা অবশ্যই লাইফটাকে শেয়ার করে দিব। আর কি করব? শেয়ার করে দেওয়ার সাথে সাথে আমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিব। চলুন তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। আমরা যে কী বললাম, আজকে আমরা শিখবো কিছু ইম্পর্টেন্ট ফ্রেজেস, ঠিক আছে? যে ফ্রেজগুলোকে আমরা আমাদের স্পিকিংটাকে ডেভেলপ করার জন্য, স্মার্ট করার জন্য ইউজ করতে পারি। চলুন তাহলে শুরু করি। আজকে আমরা প্রথমে যেটা দেখব, এটা আমরা কয়জন জানি আমি জানি না, সো ট্রাই করে দেখি। আমরা কিন্তু অনেকে এই কাজটাকে পছন্দ করি না, আর এই কাজটা আসলে ভালো একটা কাজও না, সো এটাকে পছন্দ না করাটাই স্বাভাবিক। সেই কাজটা কি? কাউকে খোঁটা মেরে কথা বলা। আমরা কিন্তু এরকম বলি যে খোঁটা মারা ভালো না, বা খোঁটা মেরে কথা বলিস না, বা সে খোঁটা মেরে কাউকে কিছু বললো। তো এই যে আমরা বলছি যে খোঁটা মারা বা খোঁচা মারা, এইটাকে আমরা ইংরেজিতে আসলে কি বলতে পারি? আপনারা কি জানেন? আমরা যে এরকম বলছি যে কাউকে খোঁটা মারা বা খোঁচা মারা, খোঁচা মেরে কোনো কথা বলা, ঠিক আছে? খোঁচা মেরে কি করা? কোনো কথা বলা। সো এই জিনিসটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? এটা যদি না জানা থাকে তাহলে তো আমরা এটা দিয়ে ইংরেজিতে সেন্টেন্সও বানাতে পারবো না। সো এর জন্য ফ্রেজগুলো জানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ফ্রেজেস চুজ করেছি যে ফ্রেজগুলো আসলে খুবই মজার, আর এগুলোর ইংরেজিটা দেখা যায় যে আমরা অনেকেই জানি না। ওকে, সো আমরা প্রথম যেটা দেখবো সেটা কি? কাউকে খোঁচা মেরে কথা বলা। তো এটার জন্য একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটা চলে একটা আমরা দেখে নিই। ফ্রেজটা হচ্ছে রাব ইট ইন। কি বলুন তো? ফ্রেজটা হচ্ছে রাব ইট ইন। সবাই আমার সাথে সাথে কমেন্ট সেকশনে এটা লিখে ফেলুন, রাব ইট ইন। আমি প্রত্যেকটা ফ্রেজের পর কিছু সেন্টেন্স আপনাদেরকে মেক করে দেখাবো, সো দ্যাট আমরা এটাও জানতে পারি যে এই ফ্রেজটাকে আমরা কিভাবে ইউজ করব। আর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ফ্রেজটা তো আপনি অবশ্যই লিখবেন কমেন্ট সেকশনে, সো দ্যাট আপনার একটু প্র্যাকটিস হয়ে যায়।
আর তারপর আমার সাথে মিলিয়ে আপনি নিজের মতো এই ফ্রেজটি দিয়ে একটি সেন্টেন্স বানাবেন, যাতে করে আপনার প্র্যাকটিসটা আরও ভালো হয়, এটা আপনার সব সময় মনে থাকে। তাহলে প্রথমে আমরা আজকে যে ফ্রেজটি দেখলাম সেই ফ্রেজটি কি? কাউকে খোঁচা মেরে কোনো কথা বলা, কাউকে খোঁটা মেরে কোনো কথা বলা। এটা অবশ্যই ভালো কাজ না, এটা করা উচিত না। তো যারা এরকম কথা বলে এটার জন্য আমরা কি ইউজ করতে পারি? আমরা বলতে পারি রাব ইট ইন, রাব ইট ইন। তো চলুন আমরা একটা সেন্টেন্স মেক করে দেখি। যেমন আমি যদি বলতে চাই কাউকে যে খোঁচা মারা বন্ধ করো, কি বলতে যাচ্ছি? খোঁচা মারা বন্ধ করো। তো তখন আমি একদম এটার সাথে মিলিয়ে সিম্পলি বলতে পারি স্টপ rubbing it in। কি বলতে পারি? স্টপ rubbing it in। আমাদের মেইন ফ্রেজ কি? মেইন ফ্রেজ হচ্ছে rub it in। আচ্ছা, আমরা সবাই এখনও কমেন্ট করছি যে আমরা কোন কোন জেলা থেকে এসেছি, দ্যাটস গ্রেট। সো এবার আমরা একটু রাব ইট ইন দিয়ে সেন্টেন্স মেক করে ফেলি। তো ধরুন আমরা এরকম বলতে চাচ্ছি যে আমি জানি আমি একটা ভুল করেছি, কিন্তু তুমি খোঁচা মেরো না, বা তুমি খোঁচা মেরে কথা বলো না, এরকম। ঠিক আছে? কি বলতে চাচ্ছি যে আমি জানি আমি একটা ভুল করেছি, কিন্তু তোমার খোঁচা মেরে কথা বলার কোনো দরকার নেই। এরকম আমরা অনেক সময় বলি, তাই না? যে হ্যাঁ ঠিক আছে আমি ভুল করেছি, কিন্তু এভাবে কথা বলার কি দরকার, কি মানে? তো তখন আমরা বলতে পারি যে আই নো আই মেড আ মিস্টেক, ইউ ডোন্ট need to rub it in। কি বলতে পারি? I know I made a mistake, আমি জানি আমি একটা ভুল করেছি, you don't need to rub it in। তার মানে কি তোমার খোঁচা মেরে কথা বলার কোনো দরকার নেই। তাহলে আজকে আমরা প্রথমেই যে ফ্রেজটা শিখলাম, যেটা আমাদের স্পিকিংয়ের জন্য হেল্পফুল, সেটা কি? সেটা হচ্ছে রাব ইট ইন। আর সেন্টেন্সে আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমি দুটো এক্সাম্পল দিয়ে দিয়েছি। এবার আপনি নিজের মতো করে একটা সেন্টেন্স ট্রাই করে দেখতে পারেন। কি বললাম? আমরা এখানে সেন্টেন্সের মতো বলেছি যে স্টপ রাবিং ইট ইন, অর আই নো আই মেড আ মিস্টেক, ইউ ডোন্ট নিড টু রাব ইট ইন, দ্যাটস ইট। এবার এখানে আমরা একটা ভুল করি অনেক সময়, সেটা হচ্ছে আমরা অনেকেই বলি আই ডিড আ মিস্টেক। তার মানে মিস্টেকের সাথে কি ব্যবহার করো? অনেকে ডু। তো মিস্টেকের সাথে আসলে ডু ভার্বকে আমরা ইউজ করি না, মিস্টেকের সাথে সবসময় মেক হয়, মেক মিস্টেক, সামওয়ান মেড আ মিস্টেক, আই মেড আ মিস্টেক। তাহলে কিন্তু আমরা কখনো এখানে ডু ব্যবহার করব না। মিস্টেক যদি থাকে আমরা অবশ্যই সেখানে মিস্টেকের সাথে মেককে বসাবো। ঠিক আছে? তাহলে এটা একটা কমন ভুল, যেটা আমরা অনেকেই ভুলেই করে থাকি। ভুল কেউ ইচ্ছা করে না, তো ভুলেই আমরা ভুল করি। তাহলে মিস্টেকের সাথে কখনো ডু বসাবো না, ডু ডি ডাজ এগুলো বসাবো না, মিস্টেকের সাথে বসাতে হবে মেক। ঠিক আছে? তাহলে চলুন আমরা এটাকে মুছে দিই, আর আমরা নতুন আর একটা ফ্রেজ দেখে ফেলি। এটা তো আমরা শিখে ফেললাম সবাই। প্রথমটা কি ছিল? খোঁচা মেরে কথা বলে, এটাকে আমরা কি বলতে পারি? রাব ইট ইন। এবার চলুন আমরা আরেকটাতে চলে যাই। মাসুম বলেছেন গ্রামার বইটি প্রি অর্ডার করেছি গত মাসে, কিন্তু এখনও পাইনি। সো বই তো প্রতিদিনই আসলে পাঠানো হচ্ছে, আর অনেকগুলো অর্ডার একসাথে এসেছে, সো যে কারণে একটু প্রবলেম হতে পারে। হয়তো বা আপনি খুব জলদি পেয়ে যাবেন। আপনি সিম্পলি জাস্ট রকমারি থেকে অর্ডার করতে পারেন, এটা একদম ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে? আচ্ছা, বাহ, আমরা সবাই রাব ইট ইন লিখে ফেলেছি কমেন্ট সেকশনে, ভেরি গুড। রিফাত বলেছে আপু আমার কমেন্ট পড়েন, এই তো পড়ে ফেললাম কমেন্ট। তানজিম বলেছে, তাজিম আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আচ্ছা, এবার চলুন আমরা নতুন আরেকটা দেখে নিই। আমরা কিন্তু এই ফ্রেজটাকে অনেক ইউজ করি বাংলায়, তো এটা ইংরেজিটা কী হয় আসুন দেখি। আমরা এরকম অনেক সময় বলি যে বেয়াদবি মাফ করবেন। কি বলি? বেয়াদবি মাফ করবেন। এই সেন্টেন্সটাকে বলে তারপর আমরা কোনো একটা কথা বলি, যেটা আসলে উচিত কথা, তাই না? বেয়াদবি মাফ করবেন, তারপর যে কোনো একটা কথা আমরা বলি। সো এই যে আমাদের ফ্রেজ আছে বেয়াদবি মাফ করবেন, কি বলুন তো? বেয়াদবি মাফ করবেন। এটার জন্য কিন্তু একটা মজার ফ্রেজ আছে, যে ফ্রেজটা হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু এই ফ্রেজটা প্রচলিত একটা ফ্রেজ। সেই ফ্রেজটা কি আপনাদের কি জানা আছে? জানা থাকলে কমেন্ট সেকশনে ইনস্ট্যান্টলি লিখে আমাকে পাঠিয়ে দিতে পারেন। রনি বলেছেন পিডিএফ পাওয়া যাবে? কিসের পিডিএফের কথা আপনি বলছেন একটু মেনশন করতে হবে যে কিসের পিডিএফ আপনি চাচ্ছেন। আচ্ছা, রিফাত বলেছেন আপু মেড নাকি মেক? তো আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মিস্টেকের সাথে সবসময় মেক বসে, আর ওখানে আমি কেন মেড বসিয়েছি? কারণ ওইটা একটা পাস্ট টেন্সের কথা ছিল, পাস্ট টেন্সের জন্যই আমরা মেকের জায়গায় মেড বসিয়েছি। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? মেকের সাথে সবসময় কি হয়? মিস্টেক হয়।
তাহলে আমি এটা পাস্ট টেন্সে বলেছি দেখে আমি মেক না বলে বলেছি মেড। এটা হচ্ছে আমাদের জাস্ট টেন্সের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা দেখি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা কি, বেয়াদবি মাফ করবেন। এটাকে আমরা যে ফ্রেজটা দিয়ে বলতে পারি সেটা হচ্ছে পার্ডন মাই ফ্রেঞ্চ। পার্ডন মাই ফ্রেঞ্চ, পার্ডন মাই ফ্রেঞ্চ। এটার মানে কি? এটার মানে হচ্ছে বেয়াদবি মাফ করবেন। তাহলে আমি যদি কাউকে বলতে চাই যে বেয়াদবি মাফ করবেন, এই জিনিসটা আমার পছন্দ না, এটা আমার ভালো লাগছে না, এটা আমি পছন্দ করছি না, তখন আপনার কথাটাকে আপনি কীভাবে বলবেন? আপনি বলতে পারেন পার্ডন মাই ফ্রেঞ্চ, আই ডোন্ট লাইক ইট। I don't like it. Pardon my French, I don't like it. তাহলে pardon my French হচ্ছে আমাদের এইখানের মেন ফ্রেজ, যার মানে কি বেয়াদবি মাফ করবেন, যেটাকে আমরা বাংলায় বলি। ঠিক আছে, এরকম আমরা আরও কী কী বলতে পারি? ধরুন আমরা কেউ কারোর সাথে আছে আর আমরা বলছি যে আমার মনে হয় সে তোমার জন্য উপযুক্ত না, সে তোমার জন্য ভালো মানুষ না, তাহলে সেটাকে আমরা কীভাবে বলতে পারি? ঠিক আছে, একটু ডিফিকাল্ট কথা, একটু রুড কথা, তাহলে সেটাকে আমরা যেভাবে বলতে পারি সেটা হচ্ছে, প্রথমে আমরা বলে নিব পার্ডন মাই ফ্রেঞ্চ, পার্ডন মাই ফ্রেঞ্চ। এরপর আমরা বলবো শি ইজ নট পারসন ফর ইউ। শি ইজ নট, নটের পার্টে দা দিলে খুব অ্যাকিউরেট হবে, শি ইজ নট দ্য রাইট পারসন ফর ইউ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে বেয়াদবি মাফ করবেন, সে আপনার জন্য রাইট পারসন না। তাহলে আমরা এটাকে কি বললাম? পার্ডন মাই ফ্রেঞ্চ, শি ইজ নট দ্য রাইট পারসন ফর ইউ। এভাবে করে কিন্তু আপনি আসলে যে কোনো একটা কথাই বলতে পারেন, শুরুতে শুধুমাত্র আপনি ইউজ করতে পারেন পার্ডন মাই ফ্রেঞ্চ। ও আচ্ছা ঠিক আছে, তাই তো আমি লিখে দিয়েছিলাম, তাই তো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা দেখে ফেললাম। তাহলে এটা সবাই আপনার একটু কমেন্ট সেকশনে লিখে ফেলুন। 2 নম্বর যে ফ্রেজটা আমরা শিখলাম সেটা কি? পার্ডন মাই ফ্রেঞ্চ, পার্ডন মাই ফ্রেঞ্চ। ইয়াস দ্যাটস রাইট, আমরা অনেকেই বলে দিচ্ছি পার্ডন মাই ফ্রেঞ্চ। আর রেহানা আক্তার বলেছেন ফ্রেঞ্চটা কি ক্যাপিটাল এফ দিয়ে লিখতে হবে? হ্যাঁ, ফ্রেঞ্চটা তো ক্যাপিটাল এফ দিয়েই লিখতে হবে, তাই না? উই নো দিস ইজ সামথিং দ্যাট শুড বি রিটেন ইন ক্যাপিটাল লেটার। আর পার্ডনটা যদি ওয়ার্ডের শুরুতে থাকে, মানে সেন্টেন্সের শুরুতে থাকে, সেই ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে লিখবো, যেরকম আমরা এখানে লিখেছি। আর যদি এটা আমরা মাঝে রাখি তখন দরকার নেই, কিন্তু ফ্রেঞ্চটা সবসময় বড় হাতের এফ দিয়েই হবে। আচ্ছা ঠিক আছে, চলুন তারপর আমরা আমাদের পরবর্তীটাতে চলে যাই। আমরা এটাও শিখে ফেলেছি সবাই। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এবার আমরা চলে যাই পরিপূর্ণ আহার, বা বলতে পারি সোজা বাংলায় পেট ভরা খাবার। ঠিক আছে, পরিপূর্ণ আহার বা পেট ভরা খাবার, কোনটা লিখবো? পেট ভরা খাবার লিখি, পেট ভরা খাবার বা পুষ্টিযুক্ত খাবার আমরা বলতে পারি, নিউট্রিশিয়াস ফুড। তো সেই ক্ষেত্রে এটার জন্য কিন্তু একটা ফ্রেজ আছে, আর আমার মনে হয় এই ফ্রেজটা আপনারা পারতে পারেন, কারণ এই ফ্রেজটা কিন্তু অনেক কমন। ঠিক আছে, সেই ফ্রেজটা কারা কারা পারি একটু দেখি। আমরা বলতে পারি নিউট্রিশিয়াস ফুড, পুষ্টিযুক্ত খাবার, পেট ভরা খাবার, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি পরিপূর্ণ আহার। ঠিক আছে, যেটাই বলুন না কেন এটার জন্য একটা কমন ফ্রেজ আছে, সেটা কি? ইয়েস, পার্ডন মাই ফ্রেঞ্চ। তৃষ্ণা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা সেন্টেন্স মেক করেছেন, যেখানে সে 2টা ফ্রেজে ব্যবহার করেছেন, যে 2টা ফ্রেজ আজকে আমরা শিখেছি। তিনি বলেছেন হচ্ছে মারিয়া অলওয়েজ রাব ইট ইন, পার্ডন মাই ফ্রেঞ্চ। তার মানে কি বলেছে? মারিয়া সবসময় খোটা মেরে কথা বলে, বেয়াদবি মাফ করবে। তো কথাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাহ, ভেরি গুড, ট্যালেন্টেড মানুষজন। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ভরা পেট খাবার, অথবা আমরা বলতে পারি হচ্ছে নিউট্রিশিয়াস ফুড, পুষ্টিযুক্ত খাবার। ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি স্কোয়ার মিল। কি বলতে পারি? স্কোয়ার মিল, স্কোয়ার মিল।
তো এটা দিয়ে সেন্টেন্স মেক করাটা অনেক সহজ, যেটা আমাদের একটু পরিচিত, কারণ আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই স্কোয়ার মিলটাকে দেখি, তাই না? আমাদের টেক্সট বুকের ইংলিশ ফর টুডে বইয়ের অনেক পার্টে কিন্তু এই স্কোয়ার মিল আমরা দেখতে পাই। সো এই যে স্কোয়ার মিল আছে, এটা দিয়ে সেন্টেন্স মেক করা অনেক সহজ। যেমন আমি যদি বলি যে আজকে আমি পেট ভরে খাবার খেয়েছি, আজকে আমি নিউট্রিশিয়াস খাবার খেয়েছি, ভরপুর খাবার খেয়েছি, তখন আমি কি বলতে পারি? সিম্পলি আই হ্যাড আ স্কোয়ার মিল। কি বলতে পারি? I had a square meal. So square meal is our main phrase. আবার আমরা কি বলতে পারি? যেমন আমরা বলতে পারি যে কোনো একজন মানুষ, ধরুন সে অনেক দরিদ্র, এতই দরিদ্র যে সে আসলে পেট ভরে খাবার খেতে পারে না। তো সেই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি she is too poor to have square meal. কি বলতে পারি? আমরা বলতে পারি she is too poor to have square meal. She is too poor to have square meal. So our main phrase is square meal, যার মানে কি? পেট ভরা খাবার, ভরপেট খাবার অথবা নিউট্রিশিয়াস ফুড। ঠিক আছে, স্কোয়ার মিল। আচ্ছা, তো এটা আমাদের জন্য অনেক ইজি একটা ফ্রেজ ছিল আমার মনে হয়, কারণ এই ফ্রেজটা একটু কমন ফ্রেজ, যেটা আমার মনে হয় আমরা অনেকেই জানি, স্কোয়ার মিল। আচ্ছা, তো এটা আমরা দেখে ফেলেছি, চলুন আমরা একটু তাহলে আরেকটাতে চলে যাই। যেহেতু এটা সহজ, আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করব না, নতুন একটা ফ্রেজ দেখি। তাড়াতাড়ি করে দেখলে একটু বেশি ফ্রেজ কভার করতে পারবো, আর বেশি টাইম নিলে হচ্ছে গিয়ে কম ফ্রেজেস আমরা দেখতে পারবো। সো আই গেস অপশন 2 ইজ দ্য বেস্ট ওয়ান। সরি, অপশন 1। অপশন 2তে তো কম দেখার ছিল, সো সেটা কীভাবে বেস্ট হয়। আচ্ছা চলুন এবার আমরা তাহলে আরেকটা ফ্রেজ দেখি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইয়েস, আই হ্যাড আ স্কোয়ার মিল। আচ্ছা, আর অনেকে ভুল একটু বানানটা স্কোয়ার লিখে দিয়েছেন, বাট এটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার মিল। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কড়া সময়ের মধ্যে। আমরা এরকম বলি যে আমি অনেক কড়া সময়ের মধ্যে আছি, তো হয়তো তখন আপনার জন্য খুব ডিফিকাল্ট একটা টাইম যাচ্ছে, একদম ধরা বাঁধা কোনো একটা সময়, কড়া সময়। তো এই কড়া সময়ের মধ্যে দিয়ে যদি আমরা কিছু বলতে চাই, কড়া সময়ের মধ্যে, তখন এটার জন্য আমরা ইউজ করব আন্ডার দ্য গান। কি ইউজ করব? আন্ডার দ্য গান। সো এখানে রিয়েল লাইফে গানের সাথে কিন্তু কোনো রিলেশন নাই, ঠিক আছে? এই গানটা হচ্ছে আমাদের ফ্রেজেসের গান, তো এই গানের সাথে রিয়েল লাইফের কোনো মিল নেই, কিন্তু এই ফ্রেজের সাথে এটা আছে, কড়া সময়ের মধ্যে, আন্ডার দ্য গান। আমি যদি বলি যে আমি কড়া সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা আমি কড়া সময়ের মধ্যে আছি, তাহলে আমি কি বলতে পারি? একদম সিম্পল, আই অ্যাম আন্ডার দ্য গান। তার মানে আপনার খুব রাফ টাইম যাচ্ছে, অথবা আপনি খুব তাড়াহুড়ার মধ্যে আছেন কিছু নিয়ে, বা আপনার খুব ডিফিকাল্ট কোনো সময় যাচ্ছে। আবার ধরুন আপনি বলতে পারেন যে আপনাকে একটা কাজ খুব দ্রুত করতে হবে, কারণ আপনি কড়া সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন আই হ্যাভ টু ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ I'm under the gun. I have to do it as soon as possible because I'm under the gun. তার মানে কি? আমাকে এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, কারণ আমি কড়া সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এই যে আমাদের as soon as possible আছে, আপনি এইটার জন্য চাইলে একটা কন্ট্রাক্টেড ভার্জন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ASAP। ডেফিনেটলি ইনফর্মাল, রিডিং ইংলিশে লিখতে পারবেন না, কিন্তু আপনি যদি কাউকে কথাটা বলেন সেই ক্ষেত্রে বলতে পারবেন, বা ইনফর্মাল জায়গায় যদি লেখেন সেটা করতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি আপনার ফ্রেন্ডকে মেসেঞ্জারে টেক্সট দেন অথবা ইমেইলে কিছু একটা লেখেন, তার মানে ইনফর্মাল মানুষদের সাথে, সেই ক্ষেত্রে আপনি এটা লিখতে পারবেন। বাট যদি আপনি কোনো ফর্মাল প্লেসে যান, সেক্ষেত্রে আপনাকে ফুল ফর্মটাই লিখতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, আকাশ বলেছেন I want to have a square meal at Mimapu's house. Yes, definitely. You are invited. Okay, you are invited. So অবশ্যই চলে আসবেন, কোনো সমস্যা নেই, মজার মজার খাবার রান্না করা হবে।
একদম স্কোয়ার মিল হবে, ঠিক আছে, স্কোয়ার মিল। আচ্ছা, ইউ আর আন্ডার দ্য গান, ভেরি গুড। আমাদেরকে বলেছেন এটা তাহিম। আলাইনা বলেছেন আই হ্যাভ টু ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ আম আন্ডার দ্য গান। ইভান বলেছেন আম আন্ডার দ্য গান ফর ইউ। হ্যাঁ, আরমান বলেছেন আম আন্ডার দ্য গান। রাজু বলেছেন রহিম ইজ আন্ডার দ্য গান, না গন হয়ে গিয়েছে, আমি মেনে নিচ্ছি যে এটা টাইপিং মিস্টেক, আপনি জানেন এটা গান হবে, ভুলে হয়তো গন হয়ে গিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ ডোন্ট রাব ইট ইন। ওকে, আমাদেরকে শাহরিয়ার বলছেন আই হ্যাভ টু টেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ আম আন্ডার দ্য গান। ওকে, মুখতারুল বলেছেন নাও পাকিস্তান ইজ আন্ডার দ্য গান। আচ্ছা, ভেরি গুড। বাহ, তাহলে তো আমরা সবাই শিখেই ফেললাম যে এটাকে কিভাবে ব্যবহার করা যায় করার সময়ের মধ্যে দিয়ে। এটা বলতে চাইলে আমরা কি বলবো, আন্ডার দ্য গান। চলুন আমরা এবার নতুন আরেকটা শিখে নিই। এটা তো আমরা দেখেই ফেলেছি, জেনেও ফেলেছি, তাহলে এবার আরেকটা শিখি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শেষ মুহূর্তে। কি দেখব, শেষ মুহূর্তে। তো এরকম শেষ মুহূর্তে অনেকে অনেক কাজ করে, অনেকে অনেক জায়গায় যায়। শেষ মুহূর্তে অনেকে এক্সাম হলে ঢুকে, তখন স্যার আবার ঢুকতে দেয় না, আবার মাঝে মাঝে খাতা দিতে চায় না। তো এই যে আমাদের শেষ মুহূর্তে আছে, শেষ মুহূর্তের জন্য আমরা কি ইউজ করতে পারি? এটার জন্য অনেক নোন, অনেক ফেমাস একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে অ্যাট দি 11th আওয়ার। কি বলুন তো, অ্যাট দি 11th আওয়ার, যার মানে কি, যার মানে হচ্ছে একদমই শেষ মুহূর্তে বা শেষ সময়। অ্যাট দি 11th আওয়ার, তার মানে কি একদমই শেষ সময় বা শেষ মুহূর্তে, অ্যাট দি 11th আওয়ার। যেমন আমি যদি বলি সে একদমই শেষ মুহূর্তে এসেছে, তাহলে কি বলবো, হি কেম অ্যাট দি 11th hour. He came at the 11th hour. Farhad বলেছেন would you mind having a square meal with us? No, I won't. I'd appreciate that. আচ্ছা, ঠিক আছে। সুলিমান স্যার বলছেন ইংরেজিতে তুমি ক্লাসটি করুন, ভালো কিছু শিখবেন। আমি তো অলরেডি ক্লাসটা করছি। নাইম বলেছেন আপু যদি ক্লাস 8-এ আপনার মতো কাউকে পেতাম তাহলে ইংলিশে এ না পেয়ে প্লাসই পেতাম। আপনার শেখানোর পদ্ধতি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যাপ্রিসিয়েট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। সো অবশ্যই এখন থেকে যেহেতু আমাদেরকে পেয়ে গিয়েছেন, তাহলে আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই সবগুলোকে খাতায় নোট ডাউন করে রাখবেন, যাতে করে ক্লাসটা শেষ হয়ে গেলেও আপনি এদেরকে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? কারণ আমাদের ক্লাসগুলো যদি আপনি দেখেন, নোটস না করেন, তাহলে কি হবে, 1-2 সপ্তাহ পর কিন্তু এগুলো আর মনে থাকবে না। আমি যদি হুট করে আপনার সাথে দেখা হয় আর আমি যদি জিজ্ঞেস করি যে বলুন বেয়াদবি মাফ করবেন এটার ইংরেজি কী, তাহলে কি হবে, আপনি কিন্তু এটা জেনেছিলেন আগে, কিন্তু এটা প্র্যাকটিস না করার কারণে ভুলে গিয়েছিলেন। সো এই জন্য কী করতে হবে, অবশ্যই এই সবগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রাখতে হবে আর ফ্রি টাইমে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। তাহলে এবার চলুন আমরা আরেকটা দেখি। ধরুন এবার আমরা বলতে চাচ্ছি যে সে একদম শেষ মুহূর্তে কাজটা করার চেষ্টা করলো, সে একদম শেষ মুহূর্তে কাজটা করার চেষ্টা করলো, তখন আমরা বলতে পারি she tried to do the work at the 11th hour. কি বলতে পারি, she tried to do the work at the 11th hour. So the main phrase is at the 11th hour, and in sentences we can use it like he came at the 11th hour or she tried to do the work at the 11th hour. ঠিক আছে, চলুন তাহলে সবাই কমেন্ট সেকশনে এটা আমরা লিখে ফেলি। ওকে, রিয়া বলেছেন she done the work at the 11th hour. না she done না, আপনাকে বলতে হবে she did the work, অথবা আপনি যদি done ইউজ করেন তাহলে আপনাকে বলতে হবে she have done the work। ঠিক আছে, তাহলে দুইটা অপশন, either you can use did or if you want to use done, then in that case you have to put a have before the done and the sentence will be like she has, যেহেতু she আছে ডেফিনেটলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর হ্যাজ হবে, she has done the work at the 11th hour। ঠিক আছে, ভুলে আগে হ্যাজ বলেছিলাম, it will be have বলেছিলাম, it will be has। ওকে,
আমাদেরকে কই যেন একজন বললেন শেষ ভালো যার, এতে পেয়েছি। জুবাইর আহমেদ বলেছেন শেষ ভালো যার সব ভালো তার, এটার ফ্রেজটা কি একটু বলবেন? এসএসসি দিব। শেষ ভালো যার সব ভালো তার, এটাকে আমরা বলি হচ্ছে অলস ওয়েন দ্যাট এন্ডস ওয়েল। ঠিক আছে। রেহানা বলেছেন আপু চট্টগ্রাম আসলে জানাবেন, আপনার সাথে মিট করব। চট্টগ্রামে তো আমরা গিয়েছিলাম এই কিছুদিন আগে, মনে হয় 1 মাস 1.5 মাস হবে। তো তখন অনেকের সাথে দেখা হয়েছিল আপনারা যারা এসেছিলেন। তো আবার যদি চট্টগ্রাম যাই তাহলে আবার আপনাদের সবাইকে পোস্ট করে জানিয়ে দিব, ইনশাল্লাহ দেখা হবে। আর আপনারা ঢাকায় আসলে সেই ক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন, তাহলেও দেখা করার একটা সুযোগ আছে। ঠিক আছে, চলুন। সো এবার আমরা আমাদের আর একটা ফ্রেজ দেখে নিই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে খারাপ সময়। কি সময়? খারাপ সময়। তো আমাদের সবারই কিন্তু খারাপ সময় যেতেই পারে মাঝে মাঝে। তো যদি আমাদের খারাপ সময় যায়, সেই টাইমে আমরা কোন ফ্রেজটা ব্যবহার করে আমাদের এই খারাপ সময়ের কথা বলবো? ঠিক আছে, সেই টাইমে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আ ব্যাড প্যাচ। কি ইউজ করতে পারি? আ ব্যাড প্যাচ। তাহলে খারাপ সময়ের মানে কি, বা যে ফ্রেজটা দিয়ে আমরা খারাপ সময়ের কথা উল্লেখ করতে পারি সেটা কি? আ ব্যাড প্যাচ। আ ব্যাড প্যাচ। তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই একটু লিখে পাঠিয়ে দিই আ ব্যাড প্যাচ। নবীনা নোমান, আপনার জন্য খুবই স্যাড ফিল করছি, কিন্তু অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি বললে হবে না, পুরো সেন্টেন্সটাকে ইংরেজিতে লিখে পাঠিয়ে দিন। ঠিক আছে। একলা প্রহর, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ফর ইউ টু। সৈকত বলেছেন শি ট্রাইড টু ডু দ্য ওয়ার্ক এট দি 11th hour। আচ্ছা, আগে এটাই বলেছেন। আর শিকুর বলেছেন শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এট দি 11th hour। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, চলুন। তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা কি? খারাপ সময়, আ ব্যাড প্যাচ। এবার সেন্টেন্স আমরা বিভিন্ন ধরনের বানাতে পারি। যেমন আমি যদি বলি গতকাল আমার খারাপ সময় গিয়েছিল, তাহলে আমি কি বলবো? I had a bad patch yesterday। কি বলবো? I had a bad patch yesterday। আমার গতকাল খারাপ সময় গিয়েছে। I had a bad patch yesterday। আর অনেক কিছু বলতে পারি, যেমন ধরুন আমরা এরকম বলতে পারি যে রিটায়ারমেন্টের পর তার খারাপ সময় যাচ্ছে। কি? রিটায়ারমেন্টের পর তার খারাপ সময় যাচ্ছে। সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, হি ইজ হ্যাভিং আ ব্যাড প্যাচ আফটার রিটায়ারমেন্ট। হি ইজ হ্যাভিং আ ব্যাড প্যাচ আফটার রিটায়ারমেন্ট। তাহলে এখানে আমাদের মেন ফ্রেজটা কি? আ ব্যাড প্যাচ। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ফ্রেজ? খারাপ সময়। How can we mix sentences with it? We can say like I had a bad patch yesterday, or he is having a bad patch after retirement. Okay, এখানে আপনাদেরকে একটা মজার কথা বলি, যেটা আমরা অনেকেই ভুল করি, একটা প্রোনাউন্সিয়েশনের মিস্টেক। এই যে আমাদের ইয়েস্টারডে আছে, লাস্টের পার্টটা যদি আমরা নেই DAY, এটাকে আমরা বাংলাতে এভাবে উচ্চারণ করি ডে, তাই না? ইটস ভেরি কমন, উই কল ইট ডে। বাট মনে রাখবো, যেসব ওয়ার্ডের শেষে জেনুইনলি AY থাকে, যেসব ওয়ার্ডের শেষে কি থাকে? AY, সেসব ওয়ার্ডের উচ্চারণটা আমরা এভাবে করে বলি। কিভাবে? এই। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি AY থাকে, সেটা উচ্চারণের শেষে আমরা কি করি? এই। তাহলে ডে না বলে কি বলতে হবে? ডে না বলে বলতে হবে ডেই, কারণ শেষে আমাদের AY রয়েছে, তাই না? তাহলে ডে না বলে আমরা বলবো ডেই। সিমিলারলি ইয়েস্টারডে না বলে কি বলতে হবে? ইয়েস্টারডে। টুডে না বলে কি বলতে হবে? টুডেই। ঠিক আছে। হলিডে না বলে কি বলবো? হলিডেই। এভাবে করে যত জায়গায় আমাদের ডে আছে সে সবগুলোকে এখন থেকে আমরা ডেই বানিয়ে দিব। ডেই, ইয়েস্টারডে, টুডে, হলিডে। এরকম আমাদের 7 ডেইজের যে নাম আছে সেগুলোর শেষেও কিন্তু ডেই হবে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে।
আর যদি আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতেছেন তখন কি বলবেন, এই ডে সেম থাকবে, জাস্ট কয়েকটা ডিফারেন্স। যেমন তো একটু আগে আমরা বলেছিলাম স্যাটারডে, আমেরিকান অ্যাকসেন্ট যেটা আমার অনেক প্রিয়, তখন আপনি বলবেন স্যাটারডে। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। এই হচ্ছে আমাদের একটু স্লাইট ডিফারেন্স। ডে সব জায়গায় হবে, জাস্ট আমেরিকান অ্যাকসেন্ট বললে আমরা আরটাকে একটু স্ট্রংলি উচ্চারণ করি, মিডলে টি থাকলে সেটাকে আমরা একটু ডি বানিয়ে দিই, আর ব্রিটিশ অ্যাকসেন্টে এটা হয় না। এই হচ্ছে আমাদের পার্থক্য। সো যাই হোক, এটা এক্সট্রা একটু বলে দিলাম, যেহেতু চলে এসেছে ডে সামনে, ইয়েস্টারডে, এর জন্য আপনাদেরকে একটু এটা মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আশা করছি যে শেষে যদি আমরা এ ওয়াই পাই সেটাকে আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারবো। এরকম আমরা কিন্তু আরও অনেক কিছু পাই, যেমন শেষে এ ওয়াই আমাদের থাকে হচ্ছে আমাদের যে মান্থের নাম আছে এম এ ওয়াই মে, এখানে পেতে পারি এল এ ওয়াই লে, তারপর এস এ ওয়াই সেই। এরকম যেসব ওয়ার্ডের শেষে আমাদের এ ওয়াই থাকে আমরা সেখানে কি করি, আমরা সেখানে ইউজ করি এই। ঠিক আছে, ডে, লে, সেই, স্যাটারডে, সানডে, হলিডে, এভাবে। আচ্ছা, আফরোজ বলেছেন pardon me, I came at the 11th hour because I'm having a bad patch today. ওকে, ভেরি গুড। সো একটা সেন্টেন্সের মাঝে কিন্তু আপনি দুইটা ফ্রেজ আজকে ইউজ করেছেন, যে দুটো আমরা আজকে শিখেছি, খুবই ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মিশু বলেছেন যদি সে থাকে তাহলে কি করবে, এই তো বলে দিয়েছি, তখন আমরা বলবো সেই, এস এ ওয়াই সেই। ঠিক আছে, এস এ ওয়াই সেই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, দেখায় আপনাদেরকে। এই যে আমরা দেখলাম কোনো ওয়ার্ডের শেষে এ ওয়াই থাকলে আমরা বলবো এই, তাহলে এস এ ওয়াই এটাকে সে না বলে আমরা বলবো হচ্ছে সেই, তাই না? এটা আমরা শিখলাম, এটা ঠিক, কোনো ভুল নাই এটাতে। যখন আমরা এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাই তখন এটা হয়ে যায় এরকম, তাই না? এস এ আই ডি, তখন এটাকে আমরা কি বলি, তখন এটাকে আমরা বলি সেড। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার এই সেড ভুল আপনাকে বলতে হবে সেড। তাহলে কিন্তু জিনিসগুলো একটু ডিফারেন্ট, একটু ট্রিকি, কিন্তু আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনার উচ্চারণ কখনো ভুল হবে না। তাহলে এস এ ওয়াই এটা সে না হয়ে হবে সেই, আর এস এ আই ডি এটা সেইড না হয়ে হবে সেড। তাহলে সেই অ্যান্ড সেড, সেই সেড। ঠিক আছে, আই সেই, হি সেড, শি সেড, এটা মাথায় রাখবো। তো এটাও বলে দিলাম যেহেতু একজন এটা মেনশনই করেছেন এই জন্য। তো একজন বলেছেন আপনাদের এখানে তো কুকুর ডাকে কেন? টু বি অনেস্ট, আমাদের এখানে এত কুকুর, আপনি রাস্তায় বের হলে লাইক যদি হেঁটে যান 10-12টা কুকুর সবসময় আপনার পাশে থাকবেই। এখানে কুকুর, এখানে কুকুর, এখানে কুকুর। আর ম্যাক্সিমাম টাইমে রাত হলে এগুলো ডাকাডাকি শুরু করে, আর রাতের জন্য তো ঘুমানোই, মানে এদের ডাকের জন্য ঘুমানোই যায় না। ওকে, কী হলো একজনে এত এই ইমোজি দিচ্ছে যেটাকে আমরা অনেকে বলি সেন্টিমার্ক ইমোজি। কী হয়েছে ভাই, আপনার মনে এত দুঃখ কেন? শুভ, কি হয়েছে, কি সমস্যা? আচ্ছা, লিমন বলছে কি আমাদের এলাকাটা একটু করতে পারে। হ্যাঁ না, কথা আসলে ঠিক, আসলে আমি বললাম না যে এখানে আসলে প্রচুর কুকুর, আর এখানে আসলে অনেক কুকুর। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। সো তাহলে কিন্তু আমরা শিখে ফেললাম কিছু বেসিক প্রোনাউন্সিয়েশন, যেটাকে আমরা ম্যাক্সিমাম টাইমে ভুল করে ফেলি। সো একজন বলেছেন যে লেটে এসেছি, সো আপু লেটে তো আসলে এসে ফেলেছেন, কাজ ক্লাসের শেষ পার্টে আমরা চলে এসেছি। তাহলে আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু ফ্রেজেস দেখেছি স্পোকেন ইংলিশের জন্য, আর শেষ পার্টে এসে কিন্তু একটা এক্সাম্পলের থ্রুতে আমরা অনেকগুলো কারেক্ট প্রোনাউন্সিয়েশনও দেখে ফেলেছি। চলো না একটু রিক্যাপ করি আজকে আমরা কী কী শিখেছি। 1 নম্বরে আজকে আমরা শিখেছিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচে কিন্তু এখন ভর্তি চলছে। আমাদের এখন স্পোকেন ইংলিশের 5 নম্বর ব্যাচ চলছে, যেটার নাম হচ্ছে অনর্গল ইংলিশ 5.0। আমাদের সবগুলো স্পোকেন কোর্সের নামে অনর্গল ইংলিশ, শুধু ব্যাচের নাম অনুযায়ী নাম্বারটা চেঞ্জ হয়। এবার 5ম ব্যাচ, এর জন্য এটা 5.0। সো এখানে কিন্তু আমরা একদম বেসিক থেকে আমাদের সব কিছুকে করি, একদম সিম্পল লেভেল কারেক্ট প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে কিভাবে সেন্টেন্স বানাবো, কিভাবে আস্তে আস্তে ডেফিনেশন অনুযায়ী সব কিছু বলবো, এগুলো আমরা ডিটেলসে শিখি। পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের স্পোকেন কোর্সে কিন্তু প্র্যাকটিস করার অনেক বড় একটা সুযোগ আছে, কারণ এখানে আমাদের আছে কিছু কমিউনিকেটিভ ক্লাস, যে ক্লাসগুলোতে আমরা কোনো থিওরি পড়ি না, যে ক্লাসগুলোতে
আমরা শুধুমাত্র আমাদের স্পিকিং প্র্যাকটিস করি। সিম্বা হাই। তো সেই ক্লাসগুলোতে আমরা কি করি, সেই ক্লাসগুলোতে আমরা খালি আমাদের স্পিকিংয়ে প্র্যাকটিস করি। তো আপনি যদি চান আমাদের কোর্সে ভর্তি হতে, আপনার স্পোকেনকে ডেভেলপ করতে, আমাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতে, তাহলে অবশ্যই আপনি আমাদের অনারেবল ইংলিশ 5.0-তে ভর্তি হয়ে যেতে পারেন, যেটার ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। আর এখন আমাদের ভর্তি চলছে। আপনার এই কোর্স রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের হেল্পলাইনে কল করতে পারেন, যেটা হচ্ছে 017-980-49025। এটা আমাদের হেল্পলাইন নাম্বার। এখানে কল করে আপনি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু লাস্টে রিভাইজ করব যে আজকে আমরা কি কি শিখেছি। 1 নম্বরে আমরা দেখেছি যে কোনো একটা কাজে কাউকে খোঁটা মেরে কথা যদি কেউ বলে, তখন আমরা ইউজ করব রাব ইট ইন, তাই না? খোঁটা মেরে কথা বলা, রাব ইট ইন। তারপর আমরা দেখেছি ভরপেট খাবার, স্কোয়ার মিল। তারপর আমরা দেখেছি বেয়াদবি মাফ করবেন। এই বেয়াদবি মাফ করবেনকে আমরা কি বলেছিলাম? পার্ডন মাই ফ্রেঞ্চ, পার্ডন মাই ফ্রেঞ্চ। তারপর আমরা আরও কী কী দেখেছিলাম, যেমন হচ্ছে কড়া সময়ের মধ্যে দিয়ে আন্ডার দ্য গান। এরপর আমরা দেখেছি খারাপ সময়, আ ব্যাড প্যাচ, এবং শেষ মুহূর্তে, শেষ সময়, at the 11th hour। এই ফ্রেজগুলো আজকে আমরা শিখেছি। এদের বাংলা সহ কীভাবে এদের দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি আমরা কিন্তু তাও শিখে নিয়েছি। শেষে শিখেছি কিছু প্রনাউন্সিয়েশন। তো আমাদের লাইভ ক্লাস কিন্তু এখন থেকে সপ্তাহে প্রতিদিনই হবে। আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে সপ্তাহে 6 দিন, 3 দিন গ্রামার, 3 দিন স্পোকেন ইংলিশ। সো অবশ্যই আমরা ক্লাসগুলোতে চলে আসবো। আমাদের ক্লাসের টাইম রাত 10টা। আজকে একটু বাইরে গিয়েছিলাম, লেট হয়ে গিয়েছিল, যার কারণে ক্লাসটাকে একটু পিছিয়ে 10:30টাতে আমরা নিয়েছি। জেনুইনলি আমাদের ক্লাস কিন্তু সবসময় রাত 10টা বাজেই হবে। শুভ বলছেন সিম্বাকে। সিম্বা হচ্ছে আমাদের কিউট যে বিলুটা দেখালাম একটু আগে আপনাদেরকে, ওর নাম হচ্ছে সিম্বা। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন, বাসায় প্রতিদিন ইংরেজি শোনার চেষ্টা করবেন, নিজে নিজে আমাদের লেসনগুলো দেখে বলার ট্রাই করবেন। আর আমি দেখা করবো আপনাদের সাথে অন্য কোনো একটা শর্ট টিউটোরিয়ালে, অন্য কোনো একটা কোর্সের ক্লাসে বা এরকম লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।